আওয়ামী লীগ সরকার আর দুর্নীতি এক সমার্থক শব্দ মাননীয় স্পিকার। দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান ক্রমাবনতির দিকে যাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির সূচকে 2009 সালে বাংলাদেশ ও পাকিস্তান ছিল একই জায়গায় 139তম, আর সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান 149 আর ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান 117। দুর্নীতি যে বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সেটা স্বীকৃতি সরকারের পক্ষ থেকেও আছে মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমেরিকায় বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, 111-এর দরকার নাই, এবং তখনই চলছিল তথাকথিত শুদ্ধি অভিযান। সেই অভিযানে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের দ্বিতীয় বা তৃতীয় সারির নেতাদের যে হাজার হাজার কোটি টাকার সন্ধান পাওয়া গেছে, ঘরে ঘরে যে কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া গেছে, তাতেই বোঝা গেছে যে এই দলের উপরের লেভেলে যারা আছেন তাদের কি অবস্থা। ক্যাসিনো কাণ্ডের সীমাবদ্ধ আইওয়াসের শুদ্ধি অভিযানে এর মধ্যে পত্রিকায় এসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে নিখোঁজ ক্যাসিনো সাইদ ঢাকায় আছেন এবং সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন। 2009 সালে ক্ষমতায় আসার পর বিদ্যুৎ নিয়ে অনেক বেশি কথা হয়েছে মাননীয় স্পিকার, এবং সেই আপৎকালীন স্বল্প মেয়াদে 2-3 বছরের জন্য তেল ভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। বলা হয়েছিল এরপর কয়লা গ্যাস ভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে। এই খাতে যে ভয়ঙ্কর লুটপাট হবে সেটা যখন ইনডেমনিটি দেওয়া হয়েছিল তখন এই বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছিল। এরপর বিদ্যুৎ কেন্দ্রগুলো দফায় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। টাকা বানানো সহজ কায়দা হিসেবে চাহিদা না থাকলেও তেল ভিত্তিক নতুন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। 2017 সালের ডিসেম্বরে হুট করে 2000 মেগাওয়াট তেল ভিত্তিক 8টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া হলেও প্রয়োজন না থাকে সব কেন্দ্র থেকে সরকার বিদ্যুৎ দিচ্ছে না মাননীয় স্পিকার। এগুলোকে বসিয়ে রেখে 3400 কোটি টাকা ভাড়া দিয়েছে সরকার। গত বছর সব বিদ্যুৎ কেন্দ্রকে শুধু ভাড়া হিসেবে সরকার দিয়েছে 15,000 কোটি টাকা। এই বছর এই টাকা গিয়ে দাঁড়াবে 20,000 কোটি টাকায়। প্রখ্যাত জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলমের মতে শুধুমাত্র অব্যবস্থাপনা রোধ করে সরকার গ্যাস খাতে 12,000 কোটি টাকা, বিদ্যুৎ খাতে 10,000 কোটি টাকা ব্যয় কমাতে পারে। ন্যায্য ব্যয়ের কয়েক গুণ বেশি দামে দেশে বেশ কয়েকটি বড় আকারের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে মাননীয় স্পিকার। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলো চলবে আমদানিকৃত কয়লায়, এবং দেশে বিপুল পরিমাণ উন্নত মানের কয়লা মজুদ থাকা সত্ত্বেও বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের এক বিশেষ কোম্পানির নিম্নমানের কয়লার ভাগাড় বানানোর অভিযোগও রয়েছে। কয়লা নীতি নাই, এই অজুহাতে দেশের কয়লা উত্তোলন স্থবির হয়ে আছে। 2004 সালে তৎকালীন বিএনপি সরকার কয়লা নীতি প্রণয়নের কাজ শুরু করে প্রায় শেষ করে এনেছিল। তারপর বর্তমান সরকার 11 বছর ক্ষমতায় থাকলেও কয়লা নীতি শেষ করে নাই। এটা একেবারেই ইচ্ছাকৃত কয়লা আমদানির নামে দেশি বিদেশি কোম্পানিকে অন্যায়ভাবে মুনাফা দেওয়াই হচ্ছে এর উদ্দেশ্য। বাংলাদেশের স্থলভাগে প্রচুর গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা ভূতত্ত্ববিদরা বললেও দেশে গ্যাস ক্ষেত্র অনুসন্ধান, গ্যাস উত্তোলন বেগবান না করে সরকার সমর্থিত ব্যবসায়ীদের সুবিধা দেবার জন্য এলএনজির উপরে মানুষকে ক্রমাগত নির্ভরশীল করে তোলা হচ্ছে। সীমিত পর্যায়ে যতটুকু অনুসন্ধান হচ্ছে সেটা দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমি গ্যাসপ্রমের নাম উল্লেখ করতে চাই, অথচ স্থলভাগকে গ্যাস অনুসন্ধান এবং তা উত্তোলন ও বিতরণের পরিপূর্ণ সক্ষমতা দেশি কোম্পানি বাপেক্সের আছে। দেশের স্বার্থে কাজ করা কোম্পানিটিকে ক্রমাগতভাবে পঙ্গু করে তোলা হয়েছে। মাননীয় রাষ্ট্রপতি ভাষণের 22.10 অনুচ্ছেদে বাপেক্স কর্তৃক বেশ কিছু গ্যাস ক্ষেত্র আবিষ্কারের কথা বলা হয়েছে, যার মধ্যে ভোলা হচ্ছে অন্যতম। কিন্তু অবিশ্বাস্যভাবে ভোলার এই গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলনের দায়িত্ব বাপেক্সকে না দিয়ে বিদেশি কোম্পানির হাতে তুলে দেবার চক্রান্ত হচ্ছে মাননীয় স্পিকার। যেখানে আমাদের সাথে সমুদ্র সীমানে বিরোধ নিষ্পত্তি হয়ে যাওয়ার পর মিয়ানমার তাদের গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস তুলতে শুরু করেছে, আমরা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেই নাই। সরকার সমুদ্র বিজয়ের কথা বলে বাহবা নেওয়ার চেষ্টা করছে। ব্লু ইকোনমি অন্য যেসব সুফল পাওয়ার কথা ছিল সেটার কোনোটা কাজে লাগানোর উল্লেখযোগ্য প্রাথমিক পদক্ষেপও বাংলাদেশ এখনো নিতে পারে নাই। দেশের মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ মাননীয় স্পিকার। দেশে এখনো প্রতিদিন একজনের বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। মাদক, জঙ্গিবাদ, বিরোধী দলীয় কর্মীদের দমনের নামে গত বছরে 388 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অবশ্য খুব সম্ভবত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বৈধতা পেতে যাচ্ছে, কারণ সরকারের দল এবং বিরোধী দল এই একটা বিষয়ে সংসদে দাঁড়িয়ে একমত হয়েছে যে ধর্ষণ বা এই ধরনের জঘন্য অপরাধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা যাবে। আজকের হিসাব মতে 2019 সালে এর আগের বছরের তুলনায় ধর্ষণ হয়েছে দ্বিগুণ, বেড়েছে শিশু নির্যাতন, হেফাজতে মারা গেছে 14 জন, অপহরণ গুমের সংখ্যা 13 জন। শুধুমাত্র পত্রিকায় প্রকাশিত খবরের হিসাব থেকে রিপোর্ট তৈরি করা হয় বলে তাতে প্রকৃত চিত্র উঠে আসে না। মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত সংখ্যা এর কয়েক গুণ। সরকার বলছে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, অথচ সরকার দলীয় একজন সাবেক সংসদ সদস্যের নাম রাষ্ট্রীয় 5টি সংস্থার মাদকের গডফাদারের তালিকার সর্বোচ্চ অবস্থানে ছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত নির্বাচনে সরকার তাকে মনোনয়ন দেয়নি বটে, কিন্তু তার স্ত্রী সংসদ সদস্য হিসেবে আছেন। ইয়াবা এখন
আগের চেয়েও অনেক বেশি সহজলভ্য। এই দেশে আইন ও বিচার ব্যবস্থা চলে একেবারে সরকারের মর্জি মতো। সরকার চাইলে নুসরাত হত্যার প্রাথমিক বিচার দ্রুত গতিতে শেষ হয়, সরকার চাইলে সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 70 বারের মতন পিছায়, সরকার চাইনি বলেই তনু এবং মিতু হত্যার সাথে জড়িতরা গ্রেফতার হয় নাই, সরকার চাইলে আবরারের হত্যাকারীরা আবার দ্রুতই গ্রেফতার হয়, খালাস এবং দণ্ড দুটোই হয় সরকারের মর্জি মতো। যেমন বিশ্বজিৎ হত্যাকাণ্ডে মানুষ মনে করে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল বলে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া 6 জন ছাত্রলীগ কর্মী উচ্চ আদালতের রায় খালাস পায়। যদিও বিশ্বজিৎকে কুপিয়ে মারা হয়েছে প্রকাশ্য দিবালোকে, সাংবাদিক সহ শত শত মানুষের কাছে যার ছবি এবং ভিডিও আছে। এই দেশে বিচার হয় কিংবা বিচারের ভান করা হয় শুধু সেই সব ক্ষেত্রে যেখানে ফেসবুকে তা ভাইরাল হয়, চাঞ্চল্য তৈরি করে এবং এই ঘটনার সঙ্গে জড়িতরা প্রভাবশালী না হয়। প্রভাবশালীদের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলে না। তার প্রমাণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে পদচ্যুত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। একই কাণ্ড ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের ক্ষেত্রেও। তিনি মেরে দেওয়া টাকা ফেরত দিয়েছেন, কিন্তু আইনি ব্যবস্থা দূরেই থাকুক তিনি এখনো শপথে আছেন। পুলিশের অতি বিতর্কিত কর্মকর্তা হারুন অসংখ্য অভিযোগে অভিযুক্ত, কিন্তু তার বিরুদ্ধে বদলি ছাড়া কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর তুরিন আফরোজকে গুরুতর পেশাগত অসদাচরণের জন্য অপসারণ করা হয়েছে, কিন্তু আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই দেশে আইন সরকার নির্দেশিত পথে চলে বলে লিঙ্গ, বয়স, অসুস্থতা, সামাজিক অবস্থান যে কোনো একটি গ্রাউন্ডেই জামিন পাবার যোগ্য হলেও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামিন পান না, তাকে ধীরে ধীরে ঠেলে দেওয়া হয় মৃত্যুর দিকে। সরকারের ইচ্ছা মতো সব চলে বলেই বিএনপির 36 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে 1 লক্ষ হয়রানিমূলক মামলা থাকে। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর বিচার ব্যবস্থা নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মূল্যায়ন বলছে 2018 তুলনায় 19 সালের সংঘবদ্ধ অপরাধ, খুন, সন্ত্রাস, পুলিশের উপর আস্থা নির্ভরশীলতা এসব নিরাপত্তা ইস্যুতে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আর পুলিশের উপর আস্থা নির্ভরশীলতায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে তলানিতে আছে দেশটি। অন্যদিকে বিচারিক স্বাধীনতার ক্ষেত্রে 2018 সালে অবস্থান ছিল 93তম, 19 সালে তা পিছিয়ে হয় 96তম, এটাও দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। মাননীয় স্পিকার, দেশের এই সামগ্রিক সমস্যাগুলোর মধ্যে খুব বড় হয়ে মাথা তুলেছে আরেকটি সমস্যা, বাক স্বাধীনতার প্রতি হুমকি। পরিকল্পনা করে হামলা মামলা দিয়ে ভয় চাপ প্রয়োগ করে বিজ্ঞাপনদাতাদের উপর চাপ দিয়ে গণমাধ্যমের মুখ বন্ধ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত আইন ও সালিশ কেন্দ্র রিপোর্ট থেকে জানা যায় গত বছর 142 জন সাংবাদিক শারীরিক নির্যাতন, হামলা, হুমকি, হয়রানির শিকার হয়েছে। আর তাই রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রেস ফ্রিডম ইন্ডেক্স ক্রমাগত পেছাতে বাংলাদেশ 150তম অবস্থানে। বিকল্প মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে জনগণ মত প্রকাশে ভীত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মতিউর রহমান বা মাহফুজ আনামের মতো প্রতিষ্ঠিত সাংবাদিকরা বলছেন সেলফ সেন্সরশিপের কথা। 7.1 অনুচ্ছেদে কৃষি উৎপাদন বৃদ্ধির কৃতিত্ব দাবি করা হয়েছে। এই কৃতিত্ব কৃষকের, সরকারের নয়। গত বছর আমরা দেখেছি কিভাবে ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক সেই ধান ছুঁড়ে ফেলে দিয়েছে। সরকার পাটকলগুলোতে ক্রমাগত লোকসান দিয়ে যাচ্ছে, যদিও বেসরকারি পাটকলগুলো লাভ করছে। সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনায় এর জন্য দায়ী। শিক্ষা, স্বাস্থ্য, বারবার অবকাঠামো তৈরির কথা বলা হচ্ছে, অথচ 2 খাতে লোকবল নিয়োগ এবং দক্ষতা উন্নয়নে সরকারের তেমন কোনো পদক্ষেপ নাই। লোকবল নিয়োগ করলে সেটা রাজস্ব বাজেটে চলে যায় বলে লুটপাট করা যায় না। মাননীয় স্পিকার, বিগত বছরগুলোর মতো গত বছর আন্তর্জাতিক ক্ষেত্রে চরম ব্যর্থতা ছিল। রোহিঙ্গা এবং এনআরসি ইস্যু বাংলাদেশে অত্যন্ত আলোচিত। আমরা এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারি নাই। এনআরসিকে আমরা বলছি ভারতের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এখন পর্যন্ত ভারত সরকারের সঙ্গে এনআরসির বিষয়ে আমরা কোনো সুরাহাতে আসতে পারি নাই। ভাষণের শেষ অংশ 34.1, 34.2, 34.3 অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতি একাধিকবার জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। মাননীয় স্পিকার, দেশের বৃহত্তম বিরোধী রাজনৈতিক দলের প্রধানকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে জেলে রেখে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে বিরোধী দলের 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে 1 লক্ষ মামলা দিয়ে তাদের গুম বিচার বহির্ভূতভাবে হত্যা করার মাধ্যমে নিশ্চিহ্ন করবার চেষ্টা করে জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধকে ব্যবহার করে সুপরিকল্পিতভাবে জাতিকে বিভাজিত করে সর্বোচ্চ চাপা ভয়ের সংস্কৃতি চালু রেখে ভিন্ন মতকে দমন করে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারগুলোকে সংকুচিত করে এনে এই ডাক জাতির কাছে প্রহসনের বেশি কিছু অর্থ বহন করে না। মাননীয় স্পিকার, আমার পুরো বক্তব্য উল্লেখ করা প্রতিটি মাননীয় সদস্য, আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম যে নির্দিষ্ট সময়ের মধ্যেই। ঠিক আছে, আপনি 1 মিনিট বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার পুরো বক্তব্যে উল্লেখ করা প্রতিটি বিষয়ে মাত্রাগত পার্থক্য আছে, কিন্তু এগুলোর মধ্যে মিল আছে। এগুলো উপসর্গ, রোগ নয়। সবগুলো উপসর্গ যে মূল রোগ থেকে সৃষ্টি, সেটা হলো একটা জনপ্রতিনিধিত্ব এবং জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায়। তাই কেউ যখন এই সরকারকে ক্ষমতায় রেখে দুর্নীতি হ্রাস করে সুশাসন কায়েম করার কথা বলে, তখন সেটাকে আমি একেবারেই অসম্ভব বলে মনে করি। এই রোগে আক্রান্ত সরকার জানে শুধুমাত্র প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিরাট কিছু ব্যবসায়ী আর দলীয় ক্যাডারদের সন্তুষ্ট রাখতে পারলেই ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায়। তাই যতদিন এই
অবৈধ সরকার ক্ষমতায় থাকবে ততদিন এইসব সমস্যা কমবে তো নাই, বাড়বে বরং। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মিন ফারহানা। মাননীয় সদস্য, আপনার সময় 20 মিনিট। অনুগ্রহপূর্বক 20 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একাদশ সংসদ নির্বাচনের অব্যবহিত পরে 2019 সালে সংসদে দেওয়া বক্তব্যের শুরুতেই মহামান্য রাষ্ট্রপতি দাবি করেছিলেন নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। মজার বিষয় হলো গত 9 জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি সংসদে পাঠ করা 2020 সালের ভাষণের শুরুতে আবারও 1.7 অনুচ্ছেদে বলেছেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে 30 ডিসেম্বর তারিখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ গঠিত হয় এবং বর্তমান সরকারের উপর দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পিত হয়। পরবর্তীতে তিনি 31.2 অনুচ্ছেদে বলেন বর্তমান নির্বাচন কমিশন 30 ডিসেম্বর 2018 তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করেছে। যেই নির্বাচন সিইসি সহ নির্বাচন কমিশন, সুজন, টিআইবি, বিদেশি পর্যবেক্ষক, বিদেশি গণমাধ্যম, আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দল এমনকি সরকারের শরিক দলগুলো তীব্র সমালোচনা করেছে, সেই নির্বাচনের ন্যূনতম কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে কেউ মনে করে না। মাননীয় স্পিকার, এই নির্বাচন বিশ্বের বুকে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে জয়লাভের জন্য নানান কায়দায় কারচুপি হয়েছে, কিন্তু আগের রাতে ব্যালট বাক্স ভরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন বিশ্বের বুকে এই প্রথম। মাননীয় স্পিকার, সম্ভবত আগামীতেও রাষ্ট্রপতির ভাষণে নির্বাচন নিয়ে একই কথা আসবে, কারণ মানুষ নিজে যে কথা বিশ্বাস করে না কিন্তু অন্যকে বিশ্বাস করাতে চায়, সেই কথাটি মানুষ বারবার বলে। একে গোয়েবলসীয় কায়দায় লাই বলা হয়।